আচ্ছা, ওরা দুজন যে গেল, কালামরা কি ওরা দুজন ধরে আনতে পারবো? মহামান্য সম্রাট, আপনার হুকুম এখন পর্যন্ত তামিল হয় নাই। দুধ তো দিচ্ছে হাফ কেজি। তাহলে অর্ধেক হবে। 45-এর অর্ধেক কত হয়? হাফ হাফ ওই তো 2250। 2250, 2250, তাও তো 250 টাকা সে আপনার কাছে পায়। এখন তো প্রমাণ হয়ে গেল যে আপনি অপরাধী। তো আপনি মাছ কি করছেন? মাছ বেচে কোথায় বেচছেন? গোপালে গেল। কত কত টাকা বেচছেন? 5200 টাকা। ওয়ালাইকুম আসসালাম। গোপাল, কালাম ভাই কি তোরা ওতে মাছ বেচতে গেছিল? আচ্ছা, কত টাকা দিছস তারে? আচ্ছা, রাখলাম। গোপাল বলছে সে আপনার 5200 টাকা দিচ্ছে। কালকের মধ্যে 5200 টাকা আপনি তারে ফেরত দিবেন। আর দুধের যে 250 টাকা, সেটা কি আপনি মাফ করে দিচ্ছেন তারে? আচ্ছা, ওটা আপনি মাফ পাইলেন। বস কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বস, চুরি এবং ডাকাতি এই দুইটাই হইতেছে ভয়াবহ একটা রোগ। এই রোগের ওষুধ না দিয়া খামাখা ছেড়ে দিবেন, এটা কেমন? কে বললো যে আমরা ছেড়ে দিছি? চিকিৎসা দেওয়াটাই তো আমাদের দায়িত্ব, এবং সেটা আমরা দেব। বাবা, তোমার কি মন খারাপ? হ্যাঁ রে মা, আমার চাকরিটা হঠাৎ করে চলে যেতে পারে। ওমা, কি বলতেছো? হ্যাঁ রে মা, আজকে ম্যানেজিং কমিটির সেক্রেটারি এসেছিল। বলল আপনি বুড়ো হয়ে গেছেন, বেশি খাটতে পারেন না, পড়াইতে গেলে অল্পতেই হাঁপায়ে ওঠেন, আপনি এবার অবসর নেন। ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট তো সম্রাট ভাইয়ের বাবা, তাই না? আরে মা, তুমি বললে কি আমি সম্রাট ভাইয়ের সাথে একটু কথা বলবো? সম্রাট কি পারবে ওর বাবাকে বোঝাতে? আমি তো শুনছি ওর বাবার সাথে সম্পর্ক ভালো না। তা অবশ্য ঠিক বলছো, কিন্তু সম্পর্কটা যে কেন ভালো না সেটা জানো? না বললেও বুঝতে পারি রে মা। ওর বাবা আফাতুদ্দিন তালুকদার, অনেক ধন সম্পত্তির মালিক, গাজীপুর শহরে বিরাট বড় একটা মার্কেট,
এরপর আছে কাঠের ব্যবসা, গ্রামে আছে প্রচুর জমাজমি, অনেক অনেক ব্যবসা আছে। কিন্তু সম্রাট এই সব দেখাশোনা না কইরা টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে বেড়ায়। এরকম করলে সম্পর্ক ভালো থাকে কি করে? বাবা, তুমি যেটা বলছো সেটা আসল কারণ না বাবা। হ্যাঁ, ওনার বাবা বড় লোক হইলো, ওনার বাবা হইতেছে একটা কিপটা ধরনের মানুষ। মনে করে দান করে তো করেই না, উল্টা কোনো মানুষ যদি বিপদে পড়ে একটা টাকা দিয়ে জীবনে হেল্প করে না। আর সম্রাটের মা ছিল ঠিক তার উল্টা। উনি জীবিত থাকাকালীন কোনো মানুষ ওনার কাছ থেকে খালি হাতে ফেরত আসে নাই। আর সম্রাট ভাই হইতেছে ঠিক তার মার মতো, একদম দিল দরিয়া একটা মানুষ। গ্রামের যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে সবার আগে কে আগে আসে বলো তো? সম্রাট। এখন বুঝতে পারতেছি রে মা, এখন বুঝতে পারতেছি। স্বাভাবিক স্বাভাবিক। ব্যবস্থা প্রচুর হাই। প্রচুর হাই হলে তো ডিরেক্ট ফিজিক্যাল ট্রিটমেন্ট দেওয়াটা কঠিন। ঠিক। আচ্ছা কালাম মিয়া, আপনাদের শাস্তির অপশন দিতেছি আমি, আপনি বাইসে নেবেন শাস্তি। কোন মাছে সবচেয়ে বেশি কাটা? খৈরা মাছের অনেক কাটা, শক্ত কাটা। না, খরিশা মাছও তো অনেক কাটা আছে। তাই বেটা, খৈশা মাছের অনেক কাটা আছে, ঠিক আছে, কিন্তু নরম নরম কাটা। ফলি মাছের কাটা না না, খৈশা মাছের তো ওটা হবে না। ফলি মাছ, গুড। আপনি খালি ফলি মাছ কাঁচা ঘস করে চাবাই খেয়ে ফেলাইবেন। এটা 1 নম্বর চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা, আপনি মাছ চুরি করছেন, আপনি এখানে মাছের অভিনয় করবেন। এই ফ্লোরে মাছের মতন আপনি সাঁতার কাটবেন, আমরা টেডা দিয়ে আপনাকে কোপাবো। আপনি যদি পারেন বাইচে গেলেন, না পারলে বাঁচলেন না। 3 নম্বর শাস্তিটা, এতে শারীরিক কষ্ট খুব একটা নাই, আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু অপমানজনক। আপনি একটা মাইক ভাড়া করবেন নিজের টাকায়, তারপর মাইক নিয়ে ঘুরবেন, বাড়ি গিয়ে আপনি বলবেন যে আমি মাছ চুরি করছি। হ্যাঁ মাছ চুরি করছি। হ্যাঁ মাছ চুরি করছি, আমি মনু চাচার পুকুর থেকে মাছ চুরি করছি, আপনারা সবাই আমার মাফ করে দেন। বাড়ি গিয়ে একটা সারাদিন আপনি এই কাজ করবেন, আমার টিমের একজন লোক আপনার সঙ্গে থাকবে। এখন আপনি এই 3 শাস্তির মধ্যে কোন শাস্তিটা নিবেন আপনি নিজে বাছাই করে আমাকে বলেন। কয়টা মাছ? কোনটা? আমি মাছ হবো আর এরা সবাই কোষ মারবো। আচ্ছা, তাহলে বাকি থাকলো আর 2টা, সেই 2টার মধ্যে কোনটা? 50-50। আমি একটু ফোন করুন। আপনার কোন এক বন্ধুরে ফোন করেন, ফোন করে জেনে নেন। না, আমি আমার মার কাছে ফোন করুন। হ্যাঁ, মাই সবচেয়ে বড় বন্ধু। মা, মনু চাচার পুকুর থেকে মাছ চুরি করছিলাম, ধরা খাইছি, এবং শাস্তি পাইতে হইব। একালি ফুলই মাছ, কাঁচা ফুলই, আমার সাবাইয়া গিলা খাইতে হইব। আরেকটা অপশন হইল, গ্রামে মাইক নিয়ে সকলকে কইতে হইব যে আমি চুরি করছি, আর কোনোদিন চুরি করুন না। কি বললাম আপনার মা? আমি ফুলই মাছ খাইতে পারবো। আচ্ছা, তাহলে আপনি মাইকিং করবেন। মাইকিং এর সময় আমাদের টিমের একজন তার সঙ্গে থাকতে হবে, সেটা আমরা পরে সিলেক্ট করবো। ঠিক আছে, আপনি এখন যাইতে পারেন। মনে হচ্ছে আপনি কি বিচারে খুশি? খুশি? ঠিক আছে, কিন্তু আমার একটা আবদার আছে। বলেন। আমার মা সারা রাত দিয়া
একটা দিকে ঠুসতে মার মার বস হ্যাঁ এখানে আমার একখান কথা আছে। বলো। মুরব্বী মানুষ হ্যাঁ। ঢুস দিতে গিয়ে যদি ঘাড়ে ব্যথা পায় সেটা উল্টা বিপদ হইতে পারে। অসুবিধা না, স্বেচ্ছা মারো না। ঠিক আছে। চাচা একটা কথা, মানে সাবধান, হ্যাঁ আপনিও মারা যেতে পারেন, সেও মারা যেতে পারে। আমরা আমরা চাচা চাচা আমার হাত সরান শোনেন, আগে শোনেন, তাকান আমার দিকে। হ্যাঁ। এইদিকে হাট আছে, প্রেশার বেশি। এইটাই মারেন। আর কম। এটা বিচারের অন্তর্ভুক্ত না, এটা আমাদের এমনিতে দেখতে ভালো লাগছে। আমি আপু বের হও না প্লিজ। নাবিলা আমি 5 মিনিট পর আসছি। 1 মিনিটের জন্য বের হও না আপু প্লিজ, জরুরি কথা আছে। আচ্ছা তোর কি এমন জরুরি কথা বলতো? তুমি না আমাকে বলেছিলে একটা সুখবর দেবে? হ্যাঁ কিন্তু শোন, এই যে মামি যদি এখন দেখে আমি তোর সাথে দাঁড়িয়ে কথা বলছি আমাকে সত্যি বকা দিবে। বোন তুই যা। শোনো আম্মু এখন ঘুমাচ্ছে, তো বলো প্লিজ প্লিজ বলো, প্লিজ আপু বলো না প্লিজ। কাজটা শেষ করে আসি। এখন বলো না। আচ্ছা ঠিক আছে বলছি। না আসলে ওই তুই তো মডেলিং করতে চাস তাই না? হ্যাঁ হ্যাঁ মানে তুই যদি সিরিয়াসলি মডেলিং করতে চাস তাহলে বলো। তাহলে তাহলে আমি ছোট্ট করে তোকে একটু হেল্প করতে পারি। সত্যি? কখন আপু? থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি উঠে যাবে পাগল, তুই যা আমাকে কাজ করতে দে। তুই যা পাগল। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি আমাদের শপিং মলে যাবা, ঠিক আছে? জি গিয়ে ম্যানেজারের কাছ থেকে 50,000 টাকা আনবা। কালকে ওই মেডিকেল ক্যাম্পে রোগীদের ওষুধ কেনার জন্য টাকা লাগবে। মহামানব সম্রাট, আপনাদের ওই ম্যানেজার আমাকে দেখা মাত্র কেমন যেন হয়ে যায়। মানে ওনার ধারণায় যে ওনার কাছে যাওয়া মানে টাকা চাওয়া। আমার ধারণা যে এই কাজে উনি আবারও টাকা দিতে চাইবেন না। দিতে না চাইলে তুমি ফোনে আমারে ধরাই দিবা। একটি বিশেষ ঘোষণা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে আগামীকাল শুক্রবার সকাল 10 ঘটিকার সময় বড়মাঠ ঠিক আছে, তাহলে তুমি যাও। জি মহামানব। না আমি একটু কাছ থেকে আসি। জি যাও। মেডিকেল ক্যাম্পে একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে আগামীকাল শুক্রবার সকাল 10 ঘটিকার সময় আপনার আমার সকলের প্রিয় জনদরদি ডাক্তার সম্রাট তালুকদার ওই ক্যাম্পে বিনা খরচে চিকিৎসা করাইবেন। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে আগামীকাল শুক্রবার সকাল 10 ঘটিকার সময় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হইতে যাইতেছে। কি রে মা, তোর কি মন খারাপ? আচ্ছা ওই সম্রাট ফোন দিয়েছিল? না। তুই একটা ফোন করতে পারতি। আচ্ছা বাবা, কি দরকার আছে ওনারে ফোন করার? না মানে আমার চাকরির ব্যাপারে একটু কথা বলতি। আচ্ছা বাবা, সম্রাট ভাই দয় নেওয়াটা কি ঠিক হবে? এই দাও, আরে দয়া বলতেছিস কেন? ও তো সবারই উপকার করে বেড়ায়, আমারও না একটু উপকার করলো। ও তো এর বিনিময়ে কিছু চায় না। ও যা করতেছে সবার তো ভালোই করতেছে, তুই এটা সমর্থন করিস না কেন মা? বাবা, আমি সম্রাট ভাই সব কাজ সমর্থন করি, একটা কাজ বাদে। কেউ অন্যায় করলে সে তার বিচার করে, শাস্তি দেয়, আইন নিজের হাতে তুলে নেয়। আচ্ছা, তার কি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার আছে? এটা তো অন্যায় বাবা। আর তাছাড়া একটা অন্যায়ের হাতিয়ার বানায় আর একটা অন্যায় দমন করা যায় বাবা? হ্যাঁ, তা তো যায় না। তুমি দেখো, একদিন পুলিশ আইসা ঠিকই সম্রাট বেড়ে ধরে নিয়ে যাব। তুই কি মনে করিস
পুলিশের কাজকর্ম সম্পর্কে কিছুই জানে না? জানে, জানে, সব জানে। সম্রাট ভাইয়ের বাবা হইতেছে একজন প্রভাবশালী মানুষ, এই জন্য পুলিশ কিছু বলতেছে না। কিন্তু পুলিশ কতদিন চুপ করে থাকবে? আর তাছাড়া দিন দিন তার যে পরিমাণ শত্রু বাড়তেছে, তারাও তো চুপ করে থাকবে না। আচ্ছা মা, হাজরাকে নিয়ে কি করে কত? বাবা, হাজরা ভাই লোকটা কিন্তু ভালো না, আগে থাকতে বলে দিতেছে। সে তুই ঠিকই কইছস, কিন্তু মা, আমি তার বাপের মৃত্যু সজ্জায় কথা দিছিলাম, তার ছেলেকে আমি দেখে রাখবো। এখন সম্রাট যদি তার কোনো ক্ষতি করে ফেলে, আমার খুব কষ্ট হয়ে পড়ে মা, খুব কষ্ট হয়। কেউ আসে নাই বাবা, তুমি হয়তো ভুল শব্দ শুনছো। আরে মারে, কোনো চোট্টর আসে নাই, হাজরা ভাই আসছিল। কি করে বুঝলি? এই শপিং ব্যাগগুলা দেখা, উনি বিকালবেলা আসছিল এই শপিং ব্যাগগুলা নিয়ে। কি আছে এতে? 3টা 3 পিস আর কিছু কসমেটিক্স আমার জন্য নিয়ে আসছিল, আমি রাখিনি। রাখস নাই ভুলেই তো এইখানে রেখে গেছে। হইতে পারে, কিন্তু বাবা শোনো, আমি এই সমস্ত জিনিসপত্র রাখবো না। উপহার নিলে কোনো দোষ নাই রে মা। বাবা, যদি উপহার হইতো ঠিকই রাখতাম, এগুলো উপহার না, তার দান অন্য কিছু। এগুলো আমি উঠায় রাখতেছি, কালকে নিয়ে আসলো ওনারে দিয়ে দিও। ঠিক আছে মা। চুপ করে বসবা। শোনো, এইটার এমন সিস্টেমে বাঁধবা যেন চেয়ার ছাড়া সে 2 ইঞ্চি এদিক সেদিক নড়তে চড়তে না পারে। পা হাত দুইটাই বাঁধতে থাকো। মহামান্য সম্রাট, আমি কি পেশ করবো? পেশ করার কিছুই নাই। হাজরা কি কি অপরাধ করছে আমরা সব জানি, সবকিছু প্রমাণিত। তারপরেও রানীর সঙ্গে কথাবার্তা বইলা সত্যতা আমি যাচাই করে আসছি। জি বস, আপনি তাহলে রায়টা। আমার কি মনে হয় জানে, এই বদ হাজরারে এই লাঠি, মুগুর সাইজের লাঠিটা পিটে আর হাড্ডি গুড্ডি সব আমি তেনে তেনে করে এক্ষুনি ভালাই। হাজরার উপরে তোমার ব্যক্তিগত আক্রোশ থাকা ঠিক না। হাজরা নারী নির্যাতন করছে, তুমি রানী এবং তার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, জব্বর চাচারে তুমি নিঃস্ব করে দিছো। তোমার ব্যাপারে আরো অভিযোগ আছে। কুসুম তোমার এগেইনস্টে ইফটিজিং এর অভিযোগ করছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে সম্রাট ভাই, আপনি কি কন? কুসুম তো আমার একদম মায়ের পেটের আপন বোনের মতো। হয়েছে কি, কয়েকদিন আগে আমি নিজে গেছি কুসুমের বাড়িতে সিরাজ চাচার লগে দেখা করতে। তো সিরাজ চাচা বাড়িতে নেই, আমি বললাম কুসুম দরজাটা খুলো, আমি ভিতরে বসে সিরাজ চাচার জন্য ওয়েট করি। কুসুম ঠাস করে আমার মুখের উপরে দরজাটা লাগাইছে। এটা কোনো কাম করছে আপনি বলেন? পরে আমি দৌড়ে গেছি, যাই 2-3টা কথা কইছি। সম্রাট ভাইয়া, এটা কেমনে একটা ইফটিজিং হয় আমার বলেন তো? তোমার গল্পটা ভালো লাগছে আমার। তুমি যদি অভিযোগ অস্বীকার করো, তাহলে এখন আমি কুসুমকে ডাকবো মোকাবিলা করার জন্য। তুমি এটা চাও? জি ডাকেন। না, ডাকার দরকার নেই। তাহলে তুমি অভিযোগ স্বীকার করতেছো? ভাইজান, আমি না ভুল করে ফেলাইছি, আমি যে মাপ চাইতেছি। আমি এই জীবনে আর কোনোদিন ইফটিজিং করুন না। সত্যি ভাই, সত্যি ভাই, আর করুন না, আর করুন না। আমি ক্ষমা চাই। রানীর অভিযোগ তো আরো গুরুতর। ভাই,
আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে। হয় না, মানুষের ভুল হয় না। কোন আমি রানীর কাছে দরকার হলে 2 পাও ধইরা একদম মাত্রা নিব, অসুবিধা নেই তো। ভাই আপনি যদি বলেন আমি রানীর এটা বিয়া করতে রাজি আছি। তোমার রোগ অনেক জটিল রোগ তোমার হাজবেন্ড। তোমার চিকিৎসা তো লাগবো, ওষুধও খাইতে হইব, থেরাপিও নিতে হইব। প্রথমে আমরা থেরাপি দিয়ে শুরু করব। তুমি সারা রাত এই অবস্থায় এখানে থাকবা, আমরা সবাই চলে যাব। আরে কি বলেন, এই জায়গায় কত মশা ভাই, মশা মারে কামড়ায় মাইরে ফেলে। আমি আবার মসকিউটোর কামড়টা আমি একদম সহ্য করতে পারি না, তার মধ্যে যদি সাপ সুপ বাইরে, ভাই না ভালো, আমি না মরে যাবো একদম। না তুমি বুঝতে পারতেছো না, তোমার ভয় পাওয়ার দরকার আছে। ভয় তোমার মধ্যে অনুশোচনার জন্ম দেবে। অনুশোচনা হলো রোগাক্রান্ত আত্মার জন্য মহা ঔষধ। কালকে সকালে তোমাদের 2য় দফার থেরাপি দেওয়া হইব আর ওষুধ দেওয়া হইব। সবাই চলো। শাস্তি যা দেওয়ার আপনি এখনই দিয়ে যান, আমি কালকে আমার অনেক কাজ আছে। আমি আমরা চিকিৎসা করি, শাস্তি দিই। চেতনিয়া সুপ্রভাত জনাবা। আপনি কে? আগে আমাকে তুমি বলিয়া সম্বোধন করিলে অতিশয় খুশি হই। হ্যাঁ, বান্দার নাম হামজা। আমাকে সম্রাট মহাশয় পাঠিয়েছেন। মান্যবর আমাকে আদর করিয়া বিদ্যাসাগর বলিয়া ডাকেন। বিদ্যাসাগর? আগে আপনারা সম্রাট ভাই পাঠাইছে? আগে জনাবা, আপনাকে কলেজ হইতে বাড়ি হইতে কলেজ এবং কলেজ হইতে বাড়ির আনা নেওয়ার গুরু দায়িত্বটি আমার উপর অর্পিত হইয়াছে। উফ বাবা, বাবা একটু তাড়াতাড়ি আসো না এইদিকে। কি হয়েছে? আমার সালাম গ্রহণ করুন শ্রদ্ধেয় চাচা। সম্রাট ভাই পাঠিয়েছে, কলেজের থেকে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসবে, আবার বাড়ি থেকে কলেজে নিয়ে যাবে। রিক্সা কেন? আগে জনাবা রিক্সায় চড়িয়া কলেজে যাতায়াত করিবেন চাচা যান। রিক্সায় ফুলের ঝালর লাগিয়েছে কেন? আগে মহামান্য সম্রাট মহাশয়ের আদেশ, জনাবা যেন রিক্সায় চড়িতে চড়িতে ফুলের সুবাস গ্রহণ করিতে করিতে গমন করিতে পারেন। সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। আগে আমাকে বলিতেছেন জনাবা? হ্যাঁ, না তোমারও বলে আর কি লাভ? তো তুমি এরকম সাধু ভাষা কথা বলতেছো কেন? আগে সম্রাট মহাশয় বলিয়াছেন। কেন কেন? মহাশয় মনে করেন সাধু ভাষার একটি মাধুর্য রহিয়াছে, ইদানিং গল্প উপন্যাসেও খুব একটা খুঁজিয়া পাওয়া যায় না। তাই সাধু ভাষাকে বাঁচানোর উদ্দেশ্যে সম্রাট মহাশয়ের আদেশ। বাস বুঝতে পারছি, সম্রাট ভাই মানুষের সাথে সাথে এখন ভাষা বাঁচানোরও চেষ্টা করতেছে। শোন ব্যাপারটা হাস্যকর হলেও উদ্দেশ্যটা কিন্তু মহৎ। বাবা তা মহাশয় রিক্সা চালাইবে কি? আগে আমি জানাবা। আপনি চালাইবেন? আপনি রিক্সাও চালাইতে পারেন? জি জানাবা, আপনি নির্ভয়ে রিক্সার যাত্রী হইতে পারেন। আমার আপনার রিক্সা যাত্রী হইবার কোনো ইচ্ছা নাই। আমি সর্বদা হেঁটে হেঁটে কলেজে গিয়াছি, হেঁটে হেঁটে কলেজ থেকে বাড়ি ফিরিয়াছি। অতএব আপনি আপনার রিক্সাটা নিয়ে গমন হন। জি জানাবা। জি আসি চাচা যান। জি। এই পাগল ছাগল যে সম্রাট ভাই করতে আমদানি করে সেই জানে। মারে রিক্সাটা যখন পাঠাইছিল যাইতে পারতি, আর সম্রাট তো রাগ করতে পারে।
সম্রাট তো রাগ করতে পারে, যেন সম্রাটের কথা আমি চলি। রাগ করুক, আমি আসি, তুমি যাও। ঠিক আছে, আমি 8 ঘন্টা পরে স্কুলে যাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা। হাজরা সাহেব, এই হাজরা, বস মরে ফেলে গেল নাকি? বদলো কত রজন না মুখে পানি বাজু বাজু পানি আছে? পানি আছে, নিয়ে আসো। পানি দাও। এই সোনার সামনে চাপ বদলটা একটু তুলে দাও। দুনিয়া যা পাপ করতে করছে আর কোনোদিন করুন না। এ ভাই আমি বলি নাই, আমি বাঁচাচ্ছি, আমি না বাঁচাচ্ছি, আমি বাঁচাচ্ছি। শাস্তি কি বেশি হয়ে গেল নাকি? মনে হইতেছে মাথার নাট বল্টু সব ডিসপ্লেস হয়ে গেছে। দেখেন কেমন হাসতেছে। আনন্দ প্রকাশ করতেছে, বাইসে থাকার আনন্দ। আর বান খুলে দাও। নাস্তা আনছো? জি বস আনছি। ওই বাইরে আছে। দাও নাস্তা দাও। একবার উদ্বাস করো, ঠিক হয়ে যাব। উদ্বাস করো একবার। আমরা চেয়ারে বসো, দাও নাস্তা দাও। বিচার করো। ঠিক আছে, কুসুমটা ঠিকঠাক মতন পৌঁছায় দিছ? আগে জি না মান্যবর, জনাবা কুসুম রিক্সায় চড়িয়া কলেজে যাইতে অসম্মতি প্রকাশ করিয়াছেন। সাইকেল আছে তোমার? আগে না মান্যবর। আর থাকলে ভালো হইতো, এখন নাই যেহেতু কিছু তো করার নাই। আচ্ছা, তোমার একটা এক্সট্রা ডিউটি দেই। তুমি কুসুম যখন কলেজে যাব, তুমি আরো ফলো করবা, ফেরার সময় ফলো করবা, কিন্তু ও যেন তোমার না দেখে। আপনার নির্দেশ মান্য করিব মান্যবর। কেউ যাতে ডিস্টার্ব না করে সেটা খেয়াল রাখবা। জি, আমি বুঝিতে পারিয়াছি। পানি পানি পানি। আস্তে আস্তে। থ্যাংক ইউ সম্রাট ভাই, অসংখ্য ধন্যবাদ। গত রাতে অনুশোচনা কেমন হয়েছে? সম্রাট ভাই, আমি না সারা রাত একদম অনুশোচনার আগুনে পুইরা, আমার ভিতরে যত অন্যায় ছিল না সব পুড়ে গেছে, ধোঁয়া বেড়েছে অনেক। এত তাড়াতাড়ি? ইয়ে ভাই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সম্রাট ভাই। হাজরা সাহেব, সকালের থেরাপিটা এখনো বাকি আছে, ওষুধও পড়ে নাই। এগুলো কে খাবে? আমি? তুমি রানীর চুলের মতি ধরছিলা, তুমি আবার চুলের মতি ধরে আর 10 বার উদ্বাস করো। One, two, three,
আমার কিন্তু ট্রেন মেরে যাবে। এই কত হয়েছে? 7 উল্টা ঘুরাও। আবার উল্টা ঘুরাবো কেন? দুজন ধরো, ধরে রাখো, ব্লক হয়ে যায়। আবার কি হচ্ছে? সুমন ভাই, প্রস্তাব দেশে 50টা বাড়ি দাও গুনে গুনে। সুমন ভাই, উনি তো ফোন ধরছে না, হয়তো ড্রাইভ করছে। কিন্তু ড্রাইভ করলেও তো উনি ফোন ধরে। নিশ্চয়ই অফিসের কাজে বিজি হয়ে গেছে। মাত্র তো 8:30। তুমি না বললে উনি 9টার আগে অফিসে যান না? নাবিলা, উনি কাল বলেছিল ওনার অফিসে আজকে ইম্পর্টেন্ট কাজ আছে। আজ বরং আমরা চলে যাই। আর তাছাড়া ক্লাস শুরু হতে দেখ, আর মাত্র 40 মিনিট বাকি আছে। প্লিজ আপু, আর একটু থাকি না। উনি যখন কথা দিয়েছেন শিওর উনি আসবেন। বাট উনি তো শিওর করে বলেননি, বলেছিলেন চেষ্টা করবে। ওনার সাথে দেখা না হলে আমার খুব খারাপ লাগবে আপু। ভার্সিটি থেকে ফেরার পথে ওনার সাথে দেখা করে নিস, ঠিক আছে? এখন চল। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি, ও আমার ছোট বোন। আমি নাবিলা। আমি রবিন। নাইস টু মিট ইউ। লাইকওয়াইজ। সরি, দেরি হয়ে গেল। আর ইউজুয়ালি জ্যামে পড়েছিল। আপু তো চলে যেতে চাচ্ছিল, আমি বলেছি ওয়েট করতে। ও, আপনার ক্লাস কয়টায়? 9:30। আপনার ক্যাম্পাস তো কাছেই, রিক্সায় যেতে 10 মিনিটের বেশি লাগবে না। এই সময় আসলে সহজে রিক্সা পাওয়া যায় না। নো প্রবলেম, আমি আপনাদের ক্যাম্পাসে ড্রপ করে দিব। না না, ঠিক আছে, আমরা চলে যেতে পারবো। আপনিও তো উত্তরা ইউনিভার্সিটিতে পড়েন, তাই না? আমাকে আপনি বলা যাবে না, আমি আপুর অনেক ছোট। ও আচ্ছা, তাই তো। আচ্ছা নাবিলা, আপনারও তো অফিসে যাবার তাড়া আছে, আমরা তাহলে আলোচনাটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। এখানে আলোচনার কিছু নেই, কি খাবেন সেটা বলুন। এক্সকিউজ মি। না না, ঠিক আছে, আমি কিছু খাবো না, কারণ আমার হাতে এমনিতেও তেমন একটা সময় নেই। ওকে, তাহলে অন্য এক সময় খাওয়া যাবে। আপনি যখন বলেছেন নাবিলাকে মডেলিং এর সুযোগ দিতে হবে, আমি চেষ্টার কোনো ত্রুটি করব না। কিন্তু আপনি কাল বলেছিলেন আপনারা খুব তাড়াতাড়ি কিছু মডেল বিক্ষোভ করবেন। 3টা টিভিসি বানানোর কন্ট্রাক্ট আজকে সাইন করার কথা। যদি সাইনিং হয়ে যায় তাহলে হয়তো আপনাদের দুজনকে আমার দরকার হতে পারে। না না না, আমি না, আপনাকে তো আমি বলেছি আমার এইসব টিভি মডেলিং এইসব একদম আগ্রহ নেই। হ্যাঁ বলেছিলেন। আপনি তো উত্তরাতেই থাকেন। হ্যাঁ, আজ বিকেলে আমরা আপনার সাথে এখানে দেখা করতে পারি না? হ্যাঁ পারি। আই হোপ 5টা 5:30টার দিকে আমি এখানে থাকতে পারবো। ওকে, তাহলে আমরা আজকে উঠি। আপু আর একটু থাকি না। কি বলছিস, ওনার অফিস আছে না? আজকে একটু আর্লি অফিসে যেতে হবে। এমডি স্যার স্পেশালি বলেছেন আজকে 9টার মধ্যে অফিসে থাকতে। তো বিকেলে তো দেখা হচ্ছেই, তাহলে উঠি আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ। টেক কেয়ার। স্যার, এই যে আপনি স্টোরি বুক, স্যার। আই তোমার কাছে কি স্টোরি বুক চাইছি? স্যার একটু পরে তো চাইবেন, স্যার।
স্যার আমি কি আপনার লগে কোনো অন্যায় করছি? মডেল আছে একটা আই শুটিং করতে পারবো কি পারবো এর কোনো ঠিক নাই। আই স্টুডিও মুখটা কি করতাম রে চিমানি কই তাই থাকো যা সব সব I took the money to see. Stop it! ও মাই গড, এখন আমি কি করব? ম্যাডাম আপনি আমাকে বিনা অপরাধে চট বলেন। বক্সটা রেডি আছে? আপনি কি চট দেয়? আরে গায়ে এত জোর আগে জানতাম না। আচ্ছা এখনো ব্যথা করতেছে আপা। আচ্ছা বস তোমাকে কি বলেছে ঠিক করে বলো তো? বস বলেছে মডেল আসেনি, শুটিং হয় কিনা জানি না, আর তুমি স্টোরি বোর্ড নিয়ে এসেছো। বস আপনাকে যেতে বলেছে। তা যাচ্ছি, কিন্তু বসের মাথায় কি এখনো ব্যান্ডানা আছে না খুলে ফেলেছে? বাধা আছে। ব্যান্ডানা আছে, তাহলে কোনো টেনশনের কিছু নেই। বস যখন অতিরিক্ত রেগে যায় তখন মাথায় ব্যান্ডানা খুলে ফেলে। কিন্তু ম্যাডাম আজকে ঘটনাটা একটু অন্যরকম, বস ব্যান্ডানা মাথায় দিয়েও রাগারাগি করতেছে। তাহলে তো ভারী মুশকিল। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি যাচ্ছি। ম্যাডাম আপনি যদি আর একটু দেরি করেন তাহলে ব্যান্ডানা খুলে ফেলতে পারে। আরে দেরি করবো না, আমি যাবো। দাঁড়াও আরেকবার ঈশা ম্যাডামকে ফোন করে তারপর যাবো। দেখি স্টোরি বোর্ডটা আমাকে দাও। জি ম্যাডাম আমি যাই। ম্যাডাম 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 শুটিংয়ে যাবেন না? কটা বাজে? ম্যাডাম 10:05, কিন্তু আপনার তো 9টার সময় শুটিং স্পটে থাকার কথা। ও শিট, আমার মাথাটা না খুব ধরেছে। আচ্ছা ওরা কি কেউ ফোন করেছিল? না ম্যাডাম, আমাকে ফোন করেনি, কিন্তু আপনাকে তো করার কথা। রাইট। ও মাই গড, রিয়া তো অনেকবার ফোন করেছে। ম্যাডাম আপনি কি একবার রিয়া ম্যাডামকে ফোন দেবেন? না, পরে দেবো। জি বস, আপনি ডাবের পানি পছন্দ করেন তো তাই। ডাবের পানি আর মাথার মধ্যে ঢালো। মাথায় ঢালবো বস? আর মাথার মধ্যে আগুন জ্বলতেছে, ঢালতে ছোড়াকে ঢালো। বস আমি জানি আপনার রাগার যথেষ্ট কারণ আছে, কিন্তু বস রিয়া আল্লাহর কোনো এক্সকিউজ দেখাইবে না। চুপ থাকো, বসো, সিট ডাউন। জি বস, জি বস। আমি বলি কি, আপনি মাথার এই পাগড়িটা খুলে ফেলেন, তাহলে আপনার মাথাটা একটু ঠান্ডা হবে বস। শাট আপ। ঈশার কয়টার সময় শুটিং স্পটে আসার কথা? 9:30 বস। এখন বাজে কয়টা? সোয়া 10টা। 45 মিনিটস। আর যে চলে গেল, এটার কি হইবে? তুই ভাবতেছ কি? For God's sake! চুপ থাকবে না, আর সামনে চুপ থাকবে না। না বস, আমি তো ম্যাডামকে 8:30 থেকে ফোন দিচ্ছি, কিন্তু উনি তো আমার ফোনটাই ধরছে না। ফোন ধরছে না মানে? আর তুমি কি করতেছো? ফোন ধরছে না মানে কি? বস আপনি রাগ হন না, ম্যাডামের তো যে মাঝে মধ্যে ওই ফোন সাইলেন্ট রাখা হচ্ছে। উনি হয়তো রাস্তায় আছে, মোবাইলটা সাইলেন্ট রেখেছে, তাই আমি তো ফোন দিচ্ছি, উনি হয়তো টের পাচ্ছে না। আর মডেল কোঅর্ডিনেটর কোনে? হ্যাঁ, ওরে বলাও, ওরে দেখে নাও। গেছে বস, গেছে। স্যার অজয় তো সে 8টা থেকে ম্যাডামের বাসার সামনে দাঁড়ায় আছে।
ম্যাডামের যে সিকিউরিটি গার্ড উনি তো ওকে গেটের ভেতরে ঢুকতে দেয় না, 1 ঘন্টা গেটের বাইরে দাঁড় করে রেখে বলছে ম্যাডাম বাসাই নাই। এটা কোনো কথা হলো নি? আই কি বাঘ ভাল্লুক হাতি করে নিয়ে শুটিং করবো নিয়া? রিয়া কি ফোন করেছিল? না, আমার মনে হয় উনি আমার ফোন নাম্বারটা জানেন না। মার্শালের কোঅর্ডিনেটর এসেছিল কি? ম্যাডাম, অজয় 8টায় এসেছিল। সিকিউরিটি গার্ড আমাকে খবরও দিয়েছিল, কিন্তু ম্যাডাম তখন তো আপনি ঘুমাচ্ছিলেন। তো তুমি আমাকে জাগাওনি কেন? ম্যাডাম, আমি তো সিকিউরিটি গার্ডকে বলে দিয়েছি যে বলেন যে ম্যাডাম চলে গেছে। তুমি মিথ্যে বলতে গেলে কেন? ম্যাডাম উপায় ছিল না। সরি ম্যাডাম। ইটস ওকে। প্লিজ ম্যাডাম। ঈশা, ঈশা কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? না আমার কিছু খেতে ইচ্ছে করছে না, বমি বমি লাগছে। খেতে ইচ্ছে করছে না? রুটি কি বাসি নাকি? হ্যাঁ না না ম্যাডাম, আজকে তো রুটি তো না, রুটি তো ঠিকই আছে। এই স্যুপটা হয়ে গেছে তো, এটা নিয়ে আসো না। আচ্ছা থাক মা, এসব খেতে হবে না, স্যুপটা খেলে ভালো লাগবে। জলদি আনো, দাও। এই নেন ম্যাডাম। নে মা, এটা খা। মা স্যুপ খেতে ইচ্ছে করছে না। না খেলে তো চলবে না মা, সারাদিন রোদে পুরো শুটিং করবি, খেতে হবে তো। লক্ষ্মী মা, খা তো খা। কি বাজে গন্ধ মা, সুপে গন্ধ। দেখি না, স্যুপ তো ঠিকই আছে। আচ্ছা লুচি ভেজে দিই, সেটা খাবে? দাও। হাসনা যাও তো, লুচি ভেজে নিয়ে এসো। আচ্ছা। বস বস কিছুতেই ফোন ধরতেছে না। ইউ রিয়া, তুমি আর চিফ এডি, তোমার আন্ডারে 6 জন এডি থাকে, তোমরা জন আর লজিস্টিক সাপোর্ট দিছেন বস। অথচ আর মডেল শুটিং স্পটে আসলো না কি জন্য? জাস্ট টাইমে আই জানতে চাই। বস বিশ্বাস করেন বস, আমি কিন্তু আমার দায়িত্ব একদম ফুল রেসপন্সিবিলিটি নিয়ে করছি বস। রিয়া, যে কাম কোনো ফল দেয় না হাতের কোনো মূল্য নাই। প্রথম থেকে ইউ ঈশ্বরের সাথে যোগাযোগ রাখছো? জি বস। তুমি তার ডেট নিছো, তুমি তার সাথে কোনটাকে সিগনেচার করছো? তোমার সব দায়িত্ব নিতেইব। সোজা বাংলায় সোজা কথা, ঈশা কতদিন আগে তোমার লগে কোনটাকে সাইন করছে তুমি বলতে পারবা? কত মাসে 24 তারিখ বিকাল 4টায় বস। উইথ 5 লাখ অ্যাডভান্স। তুমি নিজে স্বয়ং তারে চেক দিছো না? আমি রিসিট আপনাকে এনে দিয়েছি বস। তোমার আমি করছিলাম না, ঈশা হলো এখন বর্তমানে দেশের সবচেয়ে বড় টপ মডেল। এর লগে সবসময় যোগাযোগ রাখবা, এর ব্যবসা নরম। বস কন্ট্রাক্ট সাইন হওয়ার ঠিক সেই দিন থেকে আমি প্রতিদিন ম্যাডামের সঙ্গে একবার করে ফোনে কথা বলছি, প্রতিদিন তাকে একটা করে টেক্সট দিয়েছি, এটা স্মরণ করানোর জন্য। 18ই মার্চ মানে আজকের দিন থেকে আমাদের টিভিসি শুটিং শুরু হবে। এই দিনে তাকে 9টার দিকে স্পটে উপস্থিত থাকতে হবে। বস আমি সমস্ত মেসেজ রেখে দিয়েছি, আপনি চাইলে আমি সেগুলো আপনাকে দেখাতে পারি। আন্নের টেক্সটের কোনো রিপ্লাই ছিল নি? ম্যাডাম প্রতিদিন রিপ্লাই দেয়নি, কিন্তু উনি আমাকে 6 বার রিপ্লাই দিয়েছে। সব রিপ্লাই আমি সেভ করে রেখেছি বস, আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি বস। দেখার কোনো দরকার নাই, তুমি গতকাল কনফার্ম করছো নি?
একবার না 5 বার কনফার্ম করেছি বস, ফোন করে মেসেজ পাঠিয়ে বস। আপনি এই যে দেখেন, যে মোবাইল দেখেন, এই যে মেসেজ, এই যে কল লিস্ট বস, এই যে দেখেন। তোমারে এখন পর্যন্ত বিশ্বাস করি, অবিশ্বাস করতেছি না। তোমার সাথে রাত্রেবেলা কখন কোন সময় যোগাযোগ হয়েছিল? রাত্রে রাত 10:30টায় ওনার সঙ্গে আমার কথা হয়েছে বস। আমি বললাম যে 9টায় স্পটে থাকতে, ম্যাডাম বললেন 9:30টার মধ্যে উনি মাস্ট স্পটে থাকবে। আচ্ছা ওকে, তোমার কথা অনুযায়ী হেতি যদি 8টায় রওনা হবে, তাহলে পরে তো এইখানে 8:30টার মধ্যে পৌঁছার কথা। জি বস। ওই এখন জ্যামে পড়লো কিনা আমি কি করে বলবো? আই ডোন্ট নো এনিমোর। আর মডেল চাই, আর লাখ লাখ টাকা চলে বাঁচতেছে। বস আমি দেখতেছি বস, আপনি ঠান্ডা হন বস, আমি দেখতেছি। এই অজয়